নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদনের নাম সর্বস্ব প্রতিষ্ঠান, কাগজে কলমে দেয়া ঠিকানায় মেলেনি অস্তিত্ব। অনভিজ্ঞরা দায়িত্ব পেলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার শঙ্কা। হু হু করে বাড়ছে তিস্তার পানি, তলিয়েছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে লক্ষাধিক মানুষ, 4 জেলায় বন্যার পূর্বাভাস। 2 মাস লাগে এখানে ভর্তি হইতে, 2 মাসে আমার রোগী মারাও যাইতে পারে। 4 ঘন্টা হয়ে গেছে এই সিরিয়ালে দাঁড়াই রয়েছে। সেবা পেতে ভোগান্তি নিয়তি, এমআরআই সিটি স্ক্যানের জন্য মাসের পর মাস অপেক্ষা। নিউরোসায়েন্সেস হাসপাতালে রোগী দুর্ভোগ চরমে, আছে চিকিৎসক সংকট। এবং বিতর্কে মোড়ানো বিসিবি নির্বাচনের ভোট শুরু, নানা অভিযোগে নাম প্রত্যাহার 21 প্রার্থীর। 9 পরিচালকের পদ নিশ্চিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচিত হওয়ার পথে সভাপতিও। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। 73টি প্রতিষ্ঠানকে নির্বাচন পর্যবেক্ষকের প্রাথমিক অনুমোদন দিল নির্বাচন কমিশন। এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে তাদের হদিস মেলেনি, কোনোটির আবার অস্তিত্বই নেই। তন্ন তন্ন করে খুঁজেও দেখা মেলেনি এমন প্রতিষ্ঠানও পেয়েছে নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক অনুমতি। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অনভিজ্ঞ আর নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হলে গ্রহণযোগ্যতা নিয়ে উঠবে প্রশ্ন। স্বপন আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে শুধু বাংলাদেশ নয়, বলা চলে তাকিয়ে আছে বহির্বিশ্বও। স্বভাবতই এই নির্বাচন নিয়ে আগ্রহের মাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে গত সপ্তাহে প্রাথমিকভাবে 73টি প্রতিষ্ঠানকে নির্বাচন পর্যবেক্ষকের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তবে শুরু থেকেই বেশ কিছু প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। কমিশনের দেওয়া তালিকার 51 নম্বরে আছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট বা কার্ড নামের একটি প্রতিষ্ঠান। কার্ডের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর রায়ের বাজারের জাফরাবাদ এলাকার 40/1। সেখানে যায় সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধন পেয়েছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট কার্ড নামে একটি সংস্থা, যারা ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন রায়ের বাজার জাফরাবাদের এই ঠিকানাটি। কিন্তু আমরা এই ভবনের যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এই ভবনে কখনোই এ ধরনের কোনো প্রতিষ্ঠান বা এনজিও ছিলই না। এনজিওর এখানে কোনো বিল্ডিং এর কোনো ভাড়া নেওয়া নেই, এরকম নামে কোনো এনজিও ছিল না। প্রতিষ্ঠান সম্পূর্ণ হয়তো বা জালিয়াত। তালিকা ধরে আমরা পৌঁছই আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির বি ব্লকের 17 নম্বর রোডে, বাড়ি নম্বর 1030। এর ঠিকানা ব্যবহার করেছেন প্রশাসনাল রিসার্চ অ্যাডভোকেসি ট্রেনিং অ্যাকশন ইয়ার্ড বা প্রত্যয় নামের সংস্থাটি। আদতে এখানে এ প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। মানে এটা আমরা জানা সত্ত্বে কোনো অফিস নাই, মানে আমি কোনো অফিস দেখিব নাই। মোহাম্মদপুরের বাবর রোডের 16/16 বিয়ানমণি সোসাইটি বা বিএসএম এর ঠিকানা। কথা হয় তাদের ভবনের কেয়ারটেকারের সাথে। 3 দিন আগেও তিনি জানতেন না এখানে এরকম প্রতিষ্ঠান আছে। প্রশ্ন হলো, তাহলে কি গণমাধ্যম আনাগোনার খবরেই লাগানো হয়েছে সাইনবোর্ড? আমি 4-5 দিন আগে থেকে এই খেয়াল করছি আর কি, মানে সাংবাদিক আসার পর থেকেই আমি এটা খেয়াল করতেছি যে লাগানো হয়েছে। অ্যাক্টিভেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিষ্ঠানটি নিবন্ধনে পেয়েছে মাত্র 2 বছর আগে। কথা হয় এক কর্মকর্তার সঙ্গে। জানতে চাই, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে এত অল্প সময়ের অভিজ্ঞতা যথাযথ দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত কিনা। বয়স কম হইতে পারে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, আমরা যে পূর্ব অভিজ্ঞতা থেকে যে আসছি, সেক্ষেত্রে আমার সেই কনফিডেন্স আছে যে হ্যাঁ আমরা পারবো। অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এমন অনভিজ্ঞ আর নাম সর্বস্ব প্রতিষ্ঠান দায়িত্ব পেলে তা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে কিনা, এমন প্রশ্ন ছিল এই নির্বাচন বিশেষজ্ঞের কাছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণটা এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারে নাই। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর ক্রেডিবিলিটি, প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা, প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক নিবন্ধন পাওয়া এসব প্রতিষ্ঠান নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে তা চলতি মাসের 20 তারিখের মধ্যে কমিশন বরাবর দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম। রোববার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাতেও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটার হচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন লাখ লাখ প্রবাসী। ইতিমধ্যে প্রবাসীদের ভোটার করতে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় প্রবাসীরা কিভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র সফররত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মাধ্যমে এনআইডি কার্ড প্রদান করা হবে। 31 অক্টোবরের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি হবে, তা আমরা 60 দিনের একটা গ্যাপ দিয়ে আমরা শিডিউলটা করব। তো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে দেখেছি যে 31 অক্টোবর পর্যন্ত যারা 18 বছরের হয়ে নিবন্ধিত হবেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বলেন, এনআইডি কার্ডের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের দূতাবাস এবং কনসুলেটের ওয়েবসাইটে দেয়া আছে। 2, 3, 4, 5টি কাগজ দরকার, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে সেই কাগজগুলো নেই, প্রয়োজনীয় কাগজ একটি এনআইডি পাওয়ার জন্য, একেবারেই না হলে চলে না, কোনো না কোনোভাবে শনাক্ত করা যাবে যে এই মানুষটি বাংলাদেশি, তিনিও এনআইডি পাবেন। দূতাবাস জানায়, নিউ ইয়র্ক, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস কনসুলেটেও ইতিমধ্যে এনআইডি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মণ্ডল সহ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। টিকিট কাউন্টার থেকে শুরু করে বহির্বিভাগে থাকা চিকিৎসকের রুমের সামনে রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এই চিত্র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের। শয্যা সংকটে ফিরে যান অনেকেই। এমআরআই, সিটি স্ক্যান কিংবা ভর্তির জন্য অপেক্ষা করতে হয় 2 থেকে 3 মাস। স্নায়ু চিকিৎসায় একমাত্র বিশেষায়িত হাসপাতাল হওয়ায় সারা দেশের রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট কমবে। শরীফ রুবেলের ক্যামেরায় সাইফুল রুদ্রর প্রতিবেদন। 2012 সালে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে রোগীদের কাছে আস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। শিশু থেকে বৃদ্ধ সারা দেশের স্নায়ু রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসেন এখানে। তবে সেবা নেওয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগ রোগীদের। আমরা মানিকগঞ্জ থেকে সকাল 9টা বাজে আসছি, আইসা সামনে সিরিয়ালে দাঁড়াইছি 3 ঘন্টা। ভর্তি জোর করে নিলাম, 2 মাস লাগে এখানে ভর্তি হইতে। 2 মাসে আমার রোগী মারাও যাইতে পারে। 11টা থেকে দাঁড়ায় রয়েছি, অনেক সিরিয়াল। রোগীর সংখ্যা যে পরিমাণ, সেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল। 2 মাস পরে ডেট দিছিল, তখন আসছে। টিকিট কাটতে ওখানে 2 ঘন্টা লাগছে, আর এখানে আসে ডাক্তার দেখানোর জন্য দাঁড়ায় রয়েছি 2 ঘন্টা লাগছে। 4 ঘন্টা হয়ে গেছে এই সিরিয়ালে দাঁড়াই রয়েছি, একটু বসার জায়গা নাই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্যাথোলজি, রেডিওলজি, ইমেজিং সহ অন্য বিভাগগুলোতে গাণিতিক হারে বাড়তে থাকে রোগীর চাপ। রোগী ভর্তি থেকে শুরু করে এমআরআই, সিটি স্ক্যান ও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। 3 মাস আগে দিছি, এইখানে আসছি, আসার পরে সিরিয়াল আজকে পাইছি। 3 মাস সিরিয়াল দিয়েছে, আমরা আজকে সিরিয়াল পাইছি। ভিতরে বলছি, আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, পরে আমারে বল যে আপনি জানগা। চিকিৎসকরা বলছেন, গত 13 বছরে এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রায় 6 গুণ। আমাদের দেখা উচিত 50টা রোগী ম্যাক্সিমাম, কিন্তু আমরা দেখতেছি প্রায় 300-400 রোগী এক একজন। আমরা রোগীকে পর্যাপ্ত সময় দিতে পারতেছি না, ঠিক এই একটা কারণে। অভিযোগের সত্যতা স্বীকার করে হাসপাতালের যুগ্ম পরিচালক জানান, হাসপাতালের কার্যক্রম বাড়াতে কাজ করছে কর্তৃপক্ষ। রোগীদের যে অভিযোগ, এটি অবশ্যই আমরা আমলে নিয়েছি এবং আশা করি আমরা ওই হাসপাতালটি যখন আমাদের ফুল চালু হয়ে যাবে, তখন এই অভিযোগটি অনেকাংশেই আমরা কমে আসবে। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট অনেকাংশে কমে আসবে। সিটি এমআরআই এই মেশিনগুলো প্রায় 2-4টে সিটি এমআরআই মেশিন আছে। এই মেশিনগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে এবং অলরেডি ফাংশনিং। আমাদের এই বিল্ডিংয়ে যে নিউরোলজি, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, ফিজিক্যাল মেডিসিন, রেডিওলজি, এই ডিপার্টমেন্টগুলো আবার সিমিলারলি আমরা ওখানেও আমরা প্লেস করি। যার ধরুন আমাদের যে কোনো রোগীর ইনভেস্টিগেশন করতে যে একটা লম্বা কিউ থাকে, সেটাও অনেকখানি
হ্রাস পাবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের মার্চে নতুন ভবনের কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিচালক, যেখানে স্নায়ুরোগীদের জন্য থাকবে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, পদ্ধতি ও প্রযুক্তির সমন্বয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন আকর্ষণ ঝিনুকের রাজ্য। গঙ্গামতী ঝিনুক বীচের নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, কুড়িগ্রামে বাদশাহ সৈকত এবং নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল। সরাসরি প্রথমে যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, ভালো শোনা যায়। থেকে জানিয়ে রাখি, যখনই তিস্তার পানি বাড়ে তখনই কিন্তু তিস্তার তীরবর্তী বা নিম্ন অঞ্চলের মানুষের কষ্টের সীমা পরিসীমা একেবারেই থাকে না। ঠিক সকাল 8টায় যেমনটি আপনাদের রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার নিম্ন অঞ্চলের মানুষদের খবর জানিয়েছিলাম, ঠিক এখন আমি এই মুহূর্তে আছি রংপুরের যেই লালমনিরহাটের আদমবিদিতর যে ইউনিয়ন, আদমবিদিতর উপজেলার যে রয়েছে সেখানে আমি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এই গ্রামে প্রায় আমি দেখছি 9টি ওয়ার্ড রয়েছে। সেই 9টি ওয়ার্ডে একেবারে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু একেবারে পানিবন্দী হয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এখানে পাশে আমি যেহেতু রেখেছি মহিষখোঁচা যে ইউনিয়ন রয়েছে উপজেলার আদমবিদিতর যে আদিতমারি যে উপজেলা রয়েছে সেটার মহিষখোঁচার গোবর্ধন কমিউনিটি ক্লিনিক, সেটাও কিন্তু একবারে কোমর সমান পানিতে একেবারে তলিয়ে গেছে। কিছুক্ষণ আমরা এখানকার যিনি কর্তব্যরত দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছেন, মানুষ কিন্তু এখানে এসে এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু সেবাও নিতে পারছে না। সেখানে কিন্তু ওষুধ মেডিসিন নিয়ে মানুষকে কিন্তু সহযোগিতা করছেন এবং নিয়ে গিয়ে যারা আসলে পানিবন্দী হয়েছেন, বিভিন্ন এই পানিতে কিন্তু অনেকেরই ডায়রিয়া ধরনের বিভিন্ন ধরনের রোগ কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এইখানের কর্তব্যরত যিনি চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু এই ওষুধগুলো নিয়ে যেয়ে তাদেরকে সেবা দিচ্ছেন। এছাড়াও আমি দেখেছি রংপুর, নীলফামারী, লালমনিরহাট এবং যে কুড়িগ্রাম রয়েছে সেখানেও কিন্তু তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তারা যেমনটি বলছেন যে গতকাল থেকে কিন্তু পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের কষ্টের যে আভাস সেটা কিন্তু তারা পেয়েছেন। এরপরে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন কাউনিয়া যে ব্যারেজ পয়েন্ট যেটা বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে এখন কিছুটা বিপদসীমা 3 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের কিন্তু কান্না আসলে থামছে না। তারা যেমনটি বলছেন যে অতি সত্বর কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে পক্ষ নিতে এবং কিছুক্ষণ আগে যেটা স্পার বাঁধ রয়েছে সেটা কিন্তু ভেঙে যাওয়ার কারণে এখানকার মানুষের দুর্ভোগটা আরো বেড়ে গিয়েছে। তো এই মুহূর্তে পানি বাড়ার আরো খবর জানতে চলে যাব আমি গাইবান্ধায়, সেখানে রয়েছেন চলে যাব আমি কুড়িগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী বাদশাহ সৈকত। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যে যাত্রাপুর রয়েছে, যাত্রাপুর ইউনিয়নের যে বানিয়াপাড়ায়। যদি দেখাই যে গত রাত থেকে কিন্তু হঠাৎ করে যে উজানের ঢল, সেই উজানের ঢলে কিন্তু তীব্র গতিতে এই দুধকুমার নদীর পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু এখানে যদি দেখাই যে অসংখ্য ঘর বাড়ি, অন্তত 50টির মতো বাড়ি কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছেন এখানকার মানুষজন। এবং সে যে ভাঙ্গন, মানে একের পর এক ভাঙ্গনে কিন্তু তারা গাছপালা সরিয়ে নিচ্ছেন। এবং আমি যদি দেখাই যে প্রায় এই 1 কিলোমিটার জুড়ে কিন্তু এই ভাঙ্গনের যে ভয়াবহতা সেটি অব্যাহত রয়েছে এবং এখানে প্রায় 50টির মতো বাড়ি কিন্তু সরিয়ে নিচ্ছেন যে বাসিন্দারা। যদি বলি যে এখানকার আসলে এই দীর্ঘদিন থেকে কিন্তু নদী ভাঙ্গন ছিল, কিন্তু হঠাৎ করে গতকালের যে বৃষ্টি এবং সাথে উজানের নেমে আসা যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু এই কুড়িগ্রামের এই যাত্রাপুরের এই বানিয়াপাড়ায় এই ভাঙ্গন তীব্র হয়ে উঠেছে। এবং আমি আরও যেটা খবর নিয়েছি যে এই দুধকুমোর নদের পার জুড়ে কিন্তু অসংখ্য এলাকায় অর্থাৎ অসংখ্য পয়েন্টে কিন্তু এই ভাঙ্গন অব্যাহত রয়েছে। কিন্তু এই মুহূর্তে কি পরিমাণ এলাকায় ভাঙ্গন রয়েছে সেটি কিন্তু এখনো জানানো সম্ভব হয়নি, পানি উন্নয়ন বোর্ড জানাতে পারেনি। তবে স্থানীয়
স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করছেন যে তাদের নদী শাসন না করার কারণে তারা এই ক্ষতির মুখে পড়েছেন। এই ছিল কুড়িগ্রামের ভাঙনের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব নীলফামারীতে রয়েছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল, সেখানকার পরিস্থিতি নদ-নদী পরিস্থিতি জানতে। বাদশার কাছে নদী ভাঙনের কথা শুনছিলাম আমি এখন যেটি বলতে চাচ্ছি যে গতকাল আপনারা জেনেছেন যে গতকাল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ব্যাপক হারে ঝড়ে মানুষের বসতবাড়ি, ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। গতকাল প্রায় সকাল 8টার দিকে প্রচণ্ড এক ঝড়ে 30 সেকেন্ডের ঝড়ে প্রায় 500 বাড়িঘর একসাথে বিধ্বস্ত হয়, গাছপালা, বিদ্যুৎ লাইন উপড়ে যায়, যার ফলে তখন থেকে গতকাল সকাল থেকে আজ পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় প্রতিটি মানুষ এখানে অবস্থান করছে। কারো ঘরে বিদ্যুৎ নেই। যে এখানকার লোকজনের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছে যে গতকাল এই ধরনের ঘূর্ণিঝড় তারা গত 15-20 বছরে দেখে নেই। প্রচণ্ড আকারের ঘূর্ণিঝড়, মাত্র 30 সেকেন্ডের ঘূর্ণিঝড়ে 500 বাড়িঘর বিধ্বস্ত হয় এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এই পর্যন্ত জেলা প্রশাসন এই ঘূর্ণিঝড়ে যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার বিতরণ করেছে, 20 টন চাল এবং 50,000 টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা খোলা আকাশের নিচে অবস্থান করছে। এই ছিল আমার কাছে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারী, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে। সময় সংবাদে আরও থাকছে। দেশে দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা। তথ্য কেন্দ্রীয় ব্যাংকের জুন শেষে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা 1 লাখের বেশি। অর্থের উৎস খোঁজার তাগিদ অর্থনীতিবিদের। শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে চলবে বিকেল 4টা পর্যন্ত। মোট ভোটার কাউন্সিলর 191 জন হলেও 48টি ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, শুরু হয়েছে নাটকীয় বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী যেটা রয়েছে আসলে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত আসলে ভোট গ্রহণের সময় দেওয়া হয়েছে। তবে আমরা আসলে এখন পর্যন্ত যেমনটা দেখেছি এখানে কিন্তু আসলে যারা পরিচালক প্রার্থী রয়েছেন তাদের ব্যানার ফেস্টুনে কিন্তু এই যে ভোট গ্রহণ কেন্দ্রটি রাজধানীর সোনারগাঁও হোটেল এখানে কিন্তু ছেয়ে গেছে এবং কি পরিচালক প্রার্থী যারা রয়েছেন তাদের অনেকেই দেখেছি এরই মধ্যে এসেছেন। আমরা যেমনটা জানি যে আসলে কাউন্সিলর যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে ঢাকায় এসেছেন এবং কি এই হোটেলে অবস্থান করছেন। তারা ভোট দেওয়ার জন্য কিন্তু সকাল 10টা থেকে এসেছেন। খুব বেশি আসলে যেহেতু ভোটার সংখ্যা নয় সেক্ষেত্রে আমরা যেমনটা দেখছি যে খুব একটা ভিড় নেই। যারা আসলে কাউন্সিলর রয়েছেন তারা ধীরস্থিরভাবে আসছেন। সময়টা কিন্তু অনেক লম্বা। যদি ভোটার সংখ্যার কথা বলি, যেটা আমরা তফসিল ঘোষণার পরে যে চূড়ান্ত ভোটার তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেখানে আমরা দেখেছি যে 191 জন ভোটার রয়েছে। তবে সেখান থেকে ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট দিয়েছেন 58 জন। আর পাশাপাশি যদি বলি যে আসলে নাটকীয়তার কথা, সেখানে কিন্তু 48 ক্লাবকে নিয়ে তামিম ইকবালের প্যানেল সরে যাওয়াতে কিন্তু সেখানেও ভোট অনেক কমে গেছে। সেটা সব মিলিয়ে 159-এর মতো ভোটার আমরা আজকে হয়তো বা দেখতে পাবো ভোট দিচ্ছেন। সেই জায়গা থেকে সরাসরি যারা ভোট দিবেন 98 জন ভোটার মূলত সরাসরি ভোট দিবেন। তবে যদি বলি যে মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা, সেই প্রতিদ্বন্দ্বিতাটা হয়তো বা হবে ক্যাটাগরি 3, যেখানে খালেদ মাসুদ পাইলট এবং কি দেবব্রত পাল যিনি রয়েছেন তাদের এই দুই জায়গায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া ক্লাব ক্যাটাগরিতে বলা চলে যে অনেকটাই নির্ধারিত। 16 জনের মধ্যে 12 জন আসবে। 16 জনের মধ্যেও আমরা দেখেছি 2-3 জন কিন্তু নিজেরা ভোট বর্জন করেছেন। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর বিসিবি নির্বাচনের।
সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এমন তথ্যই মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল জুন শেষে কোটি টাকার ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে, অথচ 6.5 বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র 19,163টি। বাংলাদেশ ব্যাংক একে ইতিবাচক হিসেবে দেখলেও অর্থের উৎস খুঁজে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। আয় বৈষম্য বেড়ে যেমন দেশের মোট সম্পদের 30% বেশি পুঞ্জীভূত হয়েছে 5% শীর্ষ ধনীর হাতে, তেমনি সবচেয়ে গরিব 5% মানুষের মোট সম্পদের পরিমাণ 0.78% থেকে নেমেছে 0.37%। বিবিএসের দেয়া আয় বৈষম্য বৃদ্ধির এই চিত্র আরও ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, কোটি টাকার বেশি অর্থ রয়েছে গেল জুন শেষে দেশে এমন ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। মাত্র 3 মাসে বেড়েছে প্রায় 6,000টি। অথচ 2020 সালে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা 93,890টি, আর 2008 সালে ছিল মাত্র 19,163টি। বড়লোক যারা ছিল, দ্য সো কল্ড রিচ, আরও বড়লোক হয়েছে, তারাই কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। শ্রেণীকৃত ঋণ করার পিছনেই তারাই আছে। কিন্তু মধ্যবিত্ত পরিবার, ফিক্সড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো আমি কোনো রকম কোনো উন্নতি আমার চোখে ওরকম পড়ে না। বাংলাদেশ ব্যাংক বলছে রাজনৈতিক সহ বেশ কিছু কারণে ব্যাংক বিমুখ আমানতকারী আবার সঞ্চয় হিসাবে জমা রাখতে শুরু করেছেন, আর এতেই বাড়ছে কোটিপতি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে যে করোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি ট্রিট করছেন। রকেট গতিতে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হিসাব দেখে হঠাৎ কারোর ভাগ্যের পরিবর্তন হলো কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেকেই প্রধান অর্থনীতিবিদ। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা উচিত এই টাকাটার উৎসটা কোথা থেকে আসছে, তাই না? এটা যদি দেখা যায় যে না, এটা বৈধ উৎস থেকে টাকাটা আসছে, তাহলে তো সেটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কিন্তু যদি অবৈধ উৎস হয়, তাহলে অবশ্যই সেগুলো বিরুদ্ধে এটা আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল মার্চ শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল 19,23,504 কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে 19,96,583 কোটি টাকায়। এ সময় নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে প্রায় 32,95,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে 3 পার্বত্য জেলায় উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিহারে সাজ রব। নানা রঙের পোশাকে পুণ্যার্থীদের ভিড়ে পরিণত হয়েছে মিলন মেলায়। ধর্মীয় রীতি মেনে বৌদ্ধ পূজা, প্রদীপ পূজা, অষ্ট পরিষ্কার, শঙ্খদান, হাজার প্রদীপ দান সহ নানা আচার পালন করছেন ভক্তরা। এ সময় দেশ ও দশের মঙ্গল কামনা করা হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস বর্ষাবাস শেষে বৌদ্ধ সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করে থাকে। চট্টগ্রামের প্রবারণা পূর্ণিমার খবর জানাতে এই মুহূর্তে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আনুষ্ঠানিকতা সেটা এবং আপনারা জানেন যে প্রবারণা পূর্ণিমা প্রায় 2,500 বছর ধর্মীয় উৎসব, সেইটি প্রায় 2,500 বছর আগে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত যে 3 মাস বর্ষাবাস করেছিলেন, সেই বর্ষাবাস শেষে কিন্তু তিনি এই প্রবারণা
প্রবরণা পূর্ণিমা পালন করছিলেন এবং সেই থেকে কিন্তু বৌদ্ধের যারা অনুসারী বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা কিন্তু এই প্রবরণা পূর্ণিমা যে আনুষ্ঠানিকভাবে পালন করে আসছেন এবং আমরা দেখেছি যে শহরের নানা প্রান্ত থেকে যারা বৌদ্ধের অনুসারীরা আছেন তারা এখানে এসেছেন ভোর থেকে যেসব প্রার্থনা সেগুলো তারা করছেন। এবার উৎসবে মূলত দেশ জাতি বিশ্ব মানবের যে সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো কামনা করছেন এবং পাশাপাশি ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটা আমরা দেখেছি যে বৌদ্ধ সংঘের যে পিণ্ডদান প্রাতবাস মঙ্গল সূত্র পাঠ বুদ্ধ পূজা পঞ্চশীল অষ্টশীল যে প্রার্থনা সেগুলো চলছে। এর বাইরে প্রদীপ প্রজ্বলন করছেন এবং তারা প্রার্থনা করছেন যুদ্ধ নয় শান্তি বিশ্বের সকল মানুষ যেন সুখে শান্তিতে থাকে সেই প্রার্থনা কিন্তু এখানে যারা আসছেন তারা করছেন এবং এই যে উৎসব এই উৎসবে কিন্তু সর্বশেষ যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রার্থনা সেটা হচ্ছে সন্ধ্যায় যে ফানুস উড়ানোর মধ্য দিয়ে এবং তারা বলছেন যে সকল প্রাণী অর্থাৎ সকল মানুষ মানব জাতি যেন সুখে শান্তিতে থাকে সে প্রত্যাশা কিন্তু তারা এই প্রবরণা পূর্ণিমায় করছেন এবং বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু যারা বৌদ্ধ ধর্মের অনুসারীরা তারা সকাল থেকে বিহারগুলোতে আসছেন প্রার্থনা করছেন সবার মঙ্গল কামনা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। দারিদ্রতার কষাঘাতে গ্রাম থেকে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে। কেউ কেউ কর্মের তাগিদে, কেউ নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়ে ঠাঁই নিচ্ছেন বস্তি কিংবা কলোনিতে। ধারণ ক্ষমতার বাড়তি মানুষের চাপে বস্তিগুলোতে মেলে না নাগরিক সুবিধা। বরিশাল নগরীর 4টি বড় কলোনির প্রত্যেকটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অপর্যাপ্ত স্যানিটেশনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, আছে তীব্র সুপেয় পানির সংকট। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। নূপুর বেগম কীর্তনখোলা নদী কেড়েছে তার ভিটে মাটি, ঠাঁই হয়েছে বরিশাল শহরের কেডিসি কলোনিতে। গ্রামের মুক্ত আলো বাতাস হারিয়ে মাস চারেক আগে 2000 টাকায় ঘর ভাড়ায় স্বামী সন্তান নিয়ে থাকছেন এই ছোট্টি ঘরে। সরকার তো কোনো কিছু আমাকে করে না, এই কারণে আমরা কি করি, যা পাই ডাইল ভাত যা খাই খাইয়ে লয়ে কোনো রকম দিন কাটে আমাগো। গ্রামে কাজ নেই, তাই 2 পয়সা রোজগারে বরগুনার বাউফল থেকে বরিশালে এসে সবজি বিক্রি করছেন হাবিবুর রহমান। থাকছেন পলাশপুর কলোনিতে। এখানে ভাড়া থাকি, তো ভাড়া থেকে তরকারি মরকারি বেচে এই সংসার জীবিকা চালানো। রহিম কিংবা নূপুর বেগমের মতো গল্পের শেষ নেই বরিশালের বস্তিগুলোতে। শহরের পলাশপুর, কেডিসি, রসুলপুর, স্টেডিয়াম কলোনি সহ প্রত্যেকটিতে বেড়েছে এখন ধারণ ক্ষমতার বেশি মানুষ। সংকট দেখা দিয়েছে নাগরিক সুবিধার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশের সবচেয়ে বেশি দারিদ্রতম এলাকা এখন বরিশাল বিভাগ, 26.9%। নানান কারণে হতদরিদ্ররা এখন জায়গা করে নিচ্ছে শহরের এসব কলোনিতে। আর বাসিন্দাদের অভিযোগ, বাড়তি মানুষের চাপে এখানকার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য সবই ভেঙে পড়তে শুরু করেছে। আমাকে এখানে একটা কল, এই পানির মধ্যে যদি বৃষ্টি নামে তাই পানি ড্রেনের পানি পচা পানি যাইয়ে পানিতে গোনায় গন্ধ হয়। আমাকে রাস্তা নাই, আমাকে ড্রেন নাই, আমাকে মাই ফুলাই নেশা পানিতে নষ্ট হয়ে যাইতেছে। সরকারের আয় যায়, কেউ আমাকে সাহায্য করে না, ড্রেনটা সাফ করে না, ময়লার গন্ধে পাওয়া যায় না। পলাশপুরে আগে যদি 30,000 লোক বসবাস করতো, এখন 60 থেকে 70,000 লোক বসবাস করে। কলোনিগুলোর ভাঙাচোরা রাস্তাঘাট, অপরিচ্ছন্ন ড্রেন, সুপেয় পানির তীব্র সংকট, ঘিঞ্জি ঘর, অস্বাস্থ্যকর পরিবেশ হাঁপিয়ে তুলছে বাসিন্দাদের। ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। জায়গা খুবই কম, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি, এজন্য তারা খুব মানবতার জীবনযাপন করছে। আমার মনে হয় এখন এই বস্তি এলাকার হতদরিদ্র মানুষদের নিয়ে সরকারের এখন ভাবার অনেক কিছুই আছে। সমস্যা বুঝলেও প্রকল্প না থাকায় সহসাই কোনো সুখবর নেই জানিয়েছে সিটি কর্পোরেশন। কলোনিগুলোতে নগর ভবনের আওতাধীন রাস্তা, ড্রেন সংস্কারে কাজ করা হবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। ছিন্নমূল বা বস্তিমূল ওনাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপাতত
এরকম কোনো প্রজেক্ট নেই, কারণ তাদের জন্য নিতে হলে আলাদা বড় ধরনের একটা বাজেট দরকার। আমাদের যে সামর্থ্য আছে আমরা প্রথম দিকে মূলত রাস্তাঘাট এবং ড্রেনটার দিকে বেশি সাপোর্ট দিচ্ছি যে এইগুলো যেন আমরা তাড়াতাড়ি করতে পারি। সবশেষ 2022 সালের পরিসংখ্যান বলছে বরিশালের গ্রামে 28.4 এবং শহরে 21.3% দরিদ্র মানুষের বসবাস। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদ, দেশের বাইরের খবর। হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের খুব শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আজ মিশরে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল, যেখানে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরাও। এদিকে ইসরায়েলি হামলায় একদিনে 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার 20 দফা প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী, এতে হতাহত হন অনেকে। ইসরায়েলে জিম্মিদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে। গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে জোর দিচ্ছে জার্মানি। রোববার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার থেকে ভালো আর কিছু হতে পারে না। মিশরে সোমবার হতে যাচ্ছে হামাস ইসরায়েল শান্তি চুক্তি আলোচনা। কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়া, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জেরেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এই আলোচনায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবার জানাবো ঝিনুকের রাজ্যের খবর। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন সংযোজন ঝিনুকের রাজ্য। পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে গঙ্গামতি ঝিনুক বীচ, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সামুদ্রিক ঝিনুক ও শামুকের খোলস। নয়নাভিরামী দৃশ্য কেবল চোখের আনন্দ নয়, কুয়াকাটার পর্যটন শিল্পে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। সমুদ্রের ঢেউ ছুঁয়ে দিচ্ছে তটরেখা, তার সঙ্গে ভেসে আসছে ঝিনুক আর শামুকের খোলস। বালুকাবেলায় বিছিয়ে আছে ধবধবে সাদা ঝিনুকের সারি। নীল সমুদ্রের ক্যানভাসে প্রকৃতির আঁকা সাদা গালিচা। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 11 কিলোমিটার পূর্বে গঙ্গামতি সৈকতে 1 মাস ধরে ভেসে আসছে হাজারো ঝিনুক। সৈকতের বালিয়ারে জুড়ে ছড়িয়ে থাকা এসব ঝিনুক প্রতিনিয়ত মুগ্ধ করছে ভ্রমণ পিপাসুদের। কেউ ঝিনুক কুড়িয়ে নিচ্ছেন, কেউ বা সাদা ঝিনুকের গালিচায় দাঁড়িয়ে তুলছেন ছবি কিংবা সেলফি। আবার কেউ প্রিয়জনের হাত ধরে হারিয়ে যাচ্ছেন ঝিনুকের রাজ্যে মায়াবী সৌন্দর্যে। দেখলাম যে মুক্তার মতো ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে আছে, দেন আমরা নামলাম ফ্যামিলি সহ। এখানে আমরা ঝিনুক কুড়ালাম, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর একটা বীচ। কুয়াকাটায় যারা ঘুরতে আসবে, কেউ যদি গঙ্গামতি না ঘুরে, আমি বলবো কুয়াকাটা ঘোরা হবে না। পর্যটন কর্মীরা বলছেন, ঝিনুকের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন তদারকি। পরিবেশ রক্ষা করে এই ঝিনুক বিষয় যাতে টিকিয়ে রাখা যায়, এটা যাতে আমাদের কুয়াকাটা পর্যটনের একটা অন্যতম একটা স্পট হিসেবে পরিণত হয়, এটার প্রতি আমাদের সবার লক্ষ্য রাখা উচিত। পর্যটকদের যাতায়াত সহজ করতে ঝিনুক বিচ পর্যন্ত নির্মাণ করা হয়েছে সড়ক ও কালভার্ট। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভাগীয় কমিশনার স্যার কিছুদিন পূর্বেই এখানে সরেজমিনে পরিদর্শন করে গিয়েছেন। এখানকার নিরাপত্তার স্বার্থে স্যার আমাকে নির্দেশ দিয়েছেন একটি ম্যাজিস্ট্রেট নিরাপত্তা চৌকি এবং একটি ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন করার জন্য। প্রকৃতির অপারদান গঙ্গামতির ঝিনুক দেখতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছে সহস্রাধিক মানুষ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা, তলিয়েছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিবন্দী লক্ষাধিক মানুষ, কুড়িগ্রামে ভাঙন আতঙ্ক। এবং বিতর্কে মোড়ানো বিসিবি নির্বাচনের ভোট শুরু, নানা অভিযোগে নাম প্রত্যাহার 21 প্রার্থীর, 9 পরিচালকের পদ নিশ্চিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে সভাপতিও। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে থাকবেন জিন্নাতারা যশো। ধন্যবাদ রোজা। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।